মা, এভাবে মানুষ মিলিয়ে যায় কি করে? গাছের পাতাও নড়ছে না, আর বাতাসটাও যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কে ওখানে? তুমি যদি সত্যি এখানে থাকো, আমি ভয় পেতে আসিনি। আমি শুধু জানতে চাই তোমার সঙ্গে কি হয়েছিল। সবাই যখন চুপ, তখন আমাকেই যদি শুনতে হয়, আমি শুনবো। তোমার গ্রামটা তো অনেক সুন্দর, এত গাছপালা, এত পাখির ডাক। শহরে এসব কোথায় পাবো বলো? সুন্দর তো বটেই, তবে এখানকার জীবনটা একটু অন্যরকম। ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। ওই দিঘিটা দেখো, কত বড়। ওখানে কি মানুষজন যায়? না না, ওদিকে কেউ যায় না। কেন? এত সুন্দর জায়গা, মানুষ যাবে না কেন? ওটা পুরনো দিঘি, এখন আর কেউ ব্যবহার করে না, যাওয়ার দরকারও নেই। ঠিক আছে, যাওয়ার দরকার নেই তো নেই, তবে জায়গাটা কেমন যেন চুপচাপ, একটু বেশি চুপচাপ। এত সুন্দর একটা দিঘিতে কেউ যায় না কেন? এই গ্রামের সন্ধ্যাগুলো কেমন অন্যরকম, যেন সব শব্দ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ওখানে ওখানে কে বসে আছে? অর্ণবকে ডাকবো? না, আগে ঠিক করে দেখি। এই সময় একা? কেউ কি গ্রামের মানুষ? ভয় পাওয়ার কিছু নেই, হয়তো কারোর বাড়ির মানুষ। না, এভাবে মানুষ মিলিয়ে যায় কি করে? আমি ভুল দেখিনি, ওখানে একজন ছিল। কাকিমা, একটা কথা জিজ্ঞেস করব? ওই গ্রামের শেষের দিঘিটায় কি কেউ যায়? ওইদিকে না গেলেই ভালো মা। ভালো কেন? জায়গাটা তো খুব সুন্দর। সুন্দর জায়গা সবসময় ভালো হয় না। কাল সন্ধ্যায় মনে হলো ঘাটে একজন বসেছিলেন, সাদা শাড়ি পরা। সন্ধ্যার পর ওই দিকের কথা মুখেও আনতে নেই। আপনারা কি কাউকে চেনেন? উনি কে? স্কুলে যাও মা, গ্রামের পুরনো কথা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমি শুধু জানতে চাইছি। যা জানার দরকার তা সবাই জানে, আর যা জানার দরকার নেই তা না জানাই ভালো। কিন্তু দিঘির দিকে যেও না, এই কথাটাই মনে রাখো। যত বেশি সবাই চুপ করছে, ততই মনে হচ্ছে ওখানেই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। অর্ণব, তুমি কি জানো গ্রামের মানুষ ওই শেষের দিঘিটা নিয়ে কি লুকোচ্ছে? আজ সকালে আমি যখন গ্রামের মহিলাদের কাছে কাল রাতে সাদা শাড়ির মহিলার কথা জিজ্ঞেস করলাম, ওদের মুখগুলো নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। আর তোমাদের ওই গোপাল মণ্ডল, সে তো রীতিমতো ধমক দিয়ে আমাকে চুপ করিয়ে দিলেন। তুমি আবার এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গেলে কেন? আমি তো তোমাকে কালকেই বলেছিলাম ওদিকে যাওয়ার বা ওটা নিয়ে ভাবার দরকার নেই। গ্রামের মানুষের অনেক পুরনো কুসংস্কার থাকে, সেগুলো নিয়ে বেশি প্রশ্ন করলে ওরা স্বাভাবিকভাবেই রেগে যায়। তুমি নতুন এসেছো, এসব গুজবে কান না দিলেই তো পারো। এটা কোনো গুজব নয় অর্ণব, আমি কাল সন্ধ্যায় নিজের চোখে দেখেছি একজন মহিলা চুপচাপ ঘাটের সিঁড়িতে বসেছিলেন। তার মধ্যে কোনো ভয় দেখানো বা অস্বাভাবিক কিচ্ছু ছিল না, কিন্তু মানুষটা হঠাৎ করে চোখের সামনে থেকে হাওয়ায় মিলিয়ে গেল। আমি ভুল দেখিনি, আমার মন বলছে ওখানে কিছু তো একটা রহস্য আছে, যেটা গ্রামের সবাই জানে। শহরের মেয়ে হয়ে তুমি এসব আষাঢ়ে গল্প বিশ্বাস করছো? আসলে তুমি নতুন জায়গায় এসেছো, আর দিঘির ওদিকটা একটু বেশি নির্জন, তো তাই মনের ভুলে ওইসব দেখেছো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি ওখানে কেউ নেই। ঠিক আছে, তোমার যদি এতই সন্দেহ হয়, আমি আজকে রাতেই নিজে গিয়ে দেখে আসছি ওখানে কে বসে থাকে। না অর্ণব, এখন এত রাতে ওখানে একা থাকার দরকার নেই। আমার ভীষণ ভয় করছে। ভয় পাবার কিচ্ছু নেই মেঘলা, আমি আজই প্রমাণ করে দেব যে ওখানে ভূত প্রেত বলে কিচ্ছু নেই। সবটাই তোমাদের চোখের ভুল আর মনের কুসংস্কার। যত সব পাগলামি। মেঘলা তো দেখছি গ্রামের মানুষের কুসংস্কারগুলো খুব সহজেই নিজের মনে গেঁথে নিচ্ছে। একটা ভাঙাচোরা পুরনো ঘাট, সেটা নিয়েই এত সব ভয়ের গল্প ভেঁধে বসেছে সবাই। আজ এই নাটকের শেষ করতে হবে। কি অদ্ভুত, হঠাৎ করে চারপাশটা এত নিস্তব্ধ হয়ে গেল কেন? গাছের পাতাও নড়ছে না, আর বাতাসটাও যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কে কে ওখানে? এত রাতে ঘাটে বসে কি করছেন আপনি? আমি গ্রামের অর্ণব, কথা বলুন। এটা কি দেখলাম আমি? মেঘলার কথাই তাহলে সত্যি? মানুষ তো এভাবে চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। না না, না না, এখানে এমন কিছু আছে যা আমার বা মেঘলার ধারণার একেবারে বাইরে। আমাকে এখনই মেঘলার কাছে ফিরে যেতে হবে। এই দিঘিটার সত্যি একটা ভয়ঙ্কর রহস্য আছে।
কাকিমা, আমি জানি আপনি কিছু জানেন। গ্রামের সবাই শুধু এড়িয়ে যাচ্ছে, কিন্তু আমি যেটা দেখেছি সেটা না দেখে থাকার মতো নয়। আপনি যদি আমাকে না বলেন তাহলে আমি বুঝবো কিভাবে? সব কথা সবার জানতে নেই মা। কিছু কথা জানলে মানুষের বুক হালকা হয় না, বরং আরো ভারী হয়ে যায়। তোর চোখের ভেতর যে প্রশ্ন দেখছি সেটা আমি বহু বছর আগে আরেক জোড়া চোখে দেখেছিলাম। রূপা, ওনার নাম রূপা ছিল তাই না? ওই সাদা শাড়ির মহিলাই কি রূপা? হ্যাঁ, রূপা নতুন বউ হয়ে এসেছিল এই গ্রামে। শান্ত মেয়ে, নরম গলায় কথা বলতো, সবার খোঁজ খবর নিত। কারো সঙ্গে ঝগড়া করতে দেখিনি কখনো। সন্ধ্যা হলেই ওই দিঘির ঘাটে বসে থাকতো, বলতো জলের দিকে তাকালে তার মায়ের কথা মনে পড়ে। তারপর হঠাৎ উনি উধাও হয়ে গেলেন। এক সকাল থেকে তাকে আর কেউ খুঁজে পেল না। কেউ বলল সে পালিয়েছে, কেউ বলল দিঘিতে ডুবে মরেছে, কিন্তু আমি তখনও বিশ্বাস করিনি। কারণ যেদিন থেকে ওকে দেখা বন্ধ হলো ঠিক সেদিন থেকেই সন্ধ্যার পর ওই ঘাটে আবার তাকে দেখা যেতে লাগলো। একইভাবে বসে থাকে, একইভাবে জলের দিকে তাকিয়ে। আপনি কি কখনো কাছে গিয়েছিলেন? না মা, সাহস হয়নি। তবে একটা জিনিস বুঝেছিলাম, ও ভয় দেখাতে আসে না। ওর চোখে আমি রাগ দেখিনি, শুধু এমন এক অপেক্ষা দেখেছি যেন কেউ তার কথা একবার ঠিক মতো শুনুক। তাহলে এতদিন কেউ শুনলো না কেন কাকিমা? কারণ এই গ্রামে সবাই ঘটনা জানে, কিন্তু সত্যিটা কেউ বলতে চায় না। তুমি যদি সত্যিই এখানে থাকো, আমি ভয় পেতে আসিনি। আমি শুধু জানতে চাই তোমার সঙ্গে কি হয়েছিল। সবাই যখন চুপ, তখন আমাকেই যদি শুনতে হয় আমি শুনবো। এটা এখানে কি করে গেল? এত পুরনো, তবু নকশাটা এখনো পরিষ্কার। এটা কি তোমার? এতদিন পরে যদি এটা জলের ধারে থেকে থাকে, তার মানে তুমি সত্যিই কাউকে কিছু জানাতে চাইছো। এ চুড়ি আমি চিনি মা, এই নকশা ভুলবার নয়। বিয়ের দিন রূপার হাতে জোড়া চুড়ি ছিল, তার একটি ঠিক এরকম আমি নিজের চোখে পরিয়ে দিতে দেখেছি। তাহলে আমি যা ভাবছি সেটা ভুল নয়? না, ভুল নয়। রূপা এখনো এই গ্রাম ছেড়ে যেতে পারেনি, আর এখন মনে হচ্ছে সে নিজেই তোকে পথ দেখাতে শুরু করেছে। সকাল সকাল দুজনে একসঙ্গে এসেছো, নিশ্চয়ই খুব দরকারি কথা। কে জানতে চাও? কাকাবাবু, সোজা কথা বলবো। আমরা ওই দিঘির কথা জানতে চাই, শুধু গল্প না, আসল কথাটা জানতে চাই। এটা আমি কাল রাতে ঘাটের সিঁড়ি থেকে পেয়েছি। শশী কাকিমা দেখে বলেছেন এটা রূপার চুড়ি। আপনি কি এখনো বলবেন? জানার কিচ্ছু নেই? পুরনো জিনিস পুরনো জায়গায় পাওয়ার নতুন কিছু নয়। একটা চুড়ি পেয়েছো বলে এত বড় গল্প বানাতে হবে না। তাহলে গ্রামের সবাই চুপ কেন? আপনার নাম উঠলেই সবাই কথা ঘুরিয়ে দেয় কেন? আর আপনি কেন বারবার আমাদের ওদিক থেকে সরিয়ে দিচ্ছেন? যদি কিছুই না থাকে তাহলে এত অস্বস্তি কেন? তোমরা যা বুঝছো ব্যাপারটা তত সহজ নয়। কিছু ঘটনা আছে যেগুলো মানুষ চাপা দিয়েই বাঁচে। সব কথা টেনে তুললে শান্তি ফিরে আসে না। কিন্তু মিথ্যে চাপা দিলে শান্তি থাকে নাকি কাকাবাবু? আজ না, এখন না, সময় হলে যা বলার আমি নিজেই বলবো। আমি আবার এসেছি। যদি তুমি সত্যিই কিছু বলতে চাও, আমি শুনতে প্রস্তুত। আমি পালাবো না। আমি শুধু জানতে চাই কেন তুমি এখনো এই ঘাট ছেড়ে যেতে পারছো না। তুমি তুমি রূপা? সবাই আমাকে খুঁজেছে বলে মনে করে, আসলে কেউ শোনেনি। তোমার সঙ্গে কি হয়েছিল? সবাই আলাদা আলাদা কথা বলে, তুমি কি কাউকে খুঁজছো? আমি কাউকে খুঁজছি না, আমি অপেক্ষা করছি। কিসের অপেক্ষা? যে কথাটা একদিন পৌঁছানোর কথা ছিল সেটা পৌঁছায়নি। যে মানুষগুলো আমাকে ভুল বুঝেছিল তাদের কাছে সত্যিটা কোনো না কোনো দিন পৌঁছায়নি। আমি ভয় দেখাতে আসিনি, আমি শুধু চাই কেউ একবার সত্যিটা বলুক। আমি যদি সেই সত্যিটা খুঁজে বের করি তাহলে তুমি শান্তি পাবে। ওদের বলো আমি রাগ করে যাইনি, শুধু ফিরতে দেরি হয়ে গিয়েছিল। রূপা যা বলল তাতে একটা কথাই পরিষ্কার, কিছু একটা পৌঁছানোর কথা ছিল কিন্তু পৌঁছায়নি। সেটা চিঠি হতে পারে, খবর হতে পারে, কারো হাতে দেওয়া কোনো বার্তা হতে পারে। আমাদের সেটা খুঁজতেই হবে।
একটা কথা হঠাৎ মনে পড়ল। বাবা বেঁচে থাকতে গোপাল কাকুর কিছু পুরনো কাগজপত্র আর বাক্স কিছুদিন আমাদের এই ঘরে রাখা ছিল। পরে সব সরানো হয়নি। যদি সত্যিই কিছু লুকিয়ে থাকে, পুরনো কাগজের ভেতরেই থাকতে পারে। দেখো দেখো, এখানে লেখা আছে গোপাল মণ্ডল। অর্ণব, অর্ণব, এটা রূপার লেখা। এখানে লেখা মা খুব অসুস্থ, তাই সে তাড়াতাড়ি বাপের বাড়ি যাচ্ছে। আর লিখেছে আমার স্বামীকে বলে দেবেন আমি রাগ করে যাচ্ছি না, মাকে দেখে ফিরে আসবো। মানে সে কাউকে ছেড়ে পালায়নি? সে শুধু খবর পাঠাতে চেয়েছিল, আর সেই খবর কেউ পৌঁছাতে দেয়নি? আর চিঠিটা গোপাল মণ্ডলের ট্রাঙ্কে লুকিয়েছিল এত বছর। এবার উনি আর চুপ থাকতে পারবেন না। আজ আমি কারুর মানহানি করতে আসিনি, আমি শুধু একটা মানুষের অসমাপ্ত কথা পৌঁছে দিতে এসেছি। এই চিঠিটা রূপার। সে লিখেছিল তার মা অসুস্থ, তাই সে বাপের বাড়ি যাচ্ছে। সে লিখেছিল সে ফিরে আসবে, কিন্তু চিঠি পৌঁছায়নি। এই চিঠি আমরা পেয়েছি গোপাল কাকাবাবুর পুরনো ট্রাঙ্ক থেকে। এখন উনি বলবেন কেন এটা এত বছর লোকানো ছিল। রূপা যাওয়ার দিন সত্যি আমার হাতে চিঠিটা দিয়েছিল, বলেছিল তার স্বামীর কাছে যেন পৌঁছে দিই। তখন ওদের পরিবারের সঙ্গে আমার জমি নিয়ে ঝামেলা চলছিল। আমার মনে হিংসা ছিল, রাগ ছিল। আমি ভেবেছিলাম চিঠি না পৌঁছালে বাড়িতে অশান্তি হবে, ওদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমি শুধু ছোট্ট একটা আঘাত দিতে চেয়েছিলাম, ভাবিনি সেটা একটা জীবনকে এত বড় ভুল বোঝাবুঝির মধ্যে ফেলে দেবে। তারপর যখন জানলে রূপা ফিরে আসতে পারেনি, তখনও কিছু বললে না? পরে খবর পাই সে মায়ের সেবা করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েছিল, ফিরতে পারিনি, তারপর মারা গেছে। তখন সত্যি বলার সাহস আর আমার হয়নি। যত সময় গেছে তত ভয় বেড়েছে। আমি ভুল করেছি, বড় ভুল করেছি। আজ এতদিন পর হলেও সত্যিটা পৌঁছালো। এবার অন্তত আর কেউ বলবে না রূপা পালিয়ে গিয়েছিল। আজ আর কারো মনে কোনো ভয় নেই, কোনো রাগ নেই। আজ শুধু একটা শান্তির বিদায় হবে। আমি জানি আমার ভুলের কারণে একটা গোটা জীবন নষ্ট হয়েছে। আমার অপরাধের হয়তো কোনো ক্ষমা নেই, তবু আজ এই ঘাটে দাঁড়িয়ে আমি ওর কাছে, আমার গ্রামের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ঈশ্বর যেন মেয়েটাকে শান্তি দেয়। তুই না এলে মেয়েটার বুকের পাথর কোনোদিন নামতো না মা। আজ ওর সত্যিটা সবাই জেনেছে। আজ থেকে ওর নামে আর কোনো অপবাদ নেই। আমি শুধু একটা মাধ্যম ছিলাম কাকিমা। ও নিজেই চেয়েছিল ভুল বোঝাবুঝিগুলো যেন মিটে যায়। ও চলে গেল মেঘলা, একেবারে চিরকালের মতো শান্তি পেল। হ্যাঁ, ও চলে গেছে। সবাই বলতো ভূত ভয় দেখাতে আসে, কিন্তু রূপা কাউকে ভয় দেখাতে আসেনি। সে শুধু তার অসমাপ্ত গল্পটা শেষ করতে এসেছিল। আমরা তো সবসময় অজানাকে ভয় পাই, অলৌকিক কিছু দেখলেই আঁতকে উঠে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের চারপাশে থাকা প্রতিটি বিদেহী আত্মার পেছনেও হয়তো এমন কোনো না বলা গল্প বা এক বুক অভিমান লুকিয়ে থাকতে পারে? রূপার মতো আপনারাও কি বিশ্বাস করেন যে সত্যিটা একদিন না একদিন ঠিকই সামনে আসে, হোক সেটা অনেক বছর পর?